হে গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম ক্রুয়াল হার্টেড মাফিয়া গল্পের দ্বিতীয় পর্ব। শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে লাইক দিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের করা একটি সাবস্ক্রাইব আমাকে 10টি নতুন ভিডিও দিতে উৎসাহিত করে। তবে যারা এই গল্পের আগের পর্ব দেখেননি তাদের অনুরোধ করব ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিঙ্ক থেকে দেখে আসুন, তারপরে এই পর্বটি দেখুন, নয়তো এই গল্পের কাহিনী বুঝতে পারবেন না। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের গল্প। 2 বছর পর। স্থান মুম্বাই। রাত 12টা। চারপাশে খুটখুটে অন্ধকার। একটা মেয়ে কালো হুডি আর ডেনিম জিন্স পরে বস্তি এলাকার সরু গলি দিয়ে হেঁটে যাচ্ছে। মুখে মাস্ক পরা, শুধু তার ধূসর রঙের তীক্ষ্ণ চোখ দুটো দেখা যাচ্ছে। হাঁটতে হাঁটতে সে একটা পুরনো জরাজীর্ণ ঝুপড়ি ঘরের সামনে এসে থামল। ঘরটার দিকে তাকিয়ে তার ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি ফুটে উঠল। মেয়েটি খুব সন্তর্পণে পা টিপে টিপে ঘরের দরজার কাছে গেল। দরজাটা আধ খোলা ছিল। চট করে সে নিজের গান বের করল আর এক ঝটকায় দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল। ভেতরে 4 জন লোক বসেছিল, মাঝখানে টেবিলে রাখা একটা ব্যাগ। হঠাৎ মেয়েটিকে ওভাবে ঢুকতে দেখে তারা সবাই চমকে গেল। কে তুই? কি চাস এখানে? ওয়েল, পরিচয় দেওয়ার মতো সময় এখন আমার হাতে নেই। কথাটা শেষ করেই মেয়েটি লোকটার হাঁটু লক্ষ্য করে গুলি চালালো। ব্যথায় চিৎকার করে লোকটা মাটিতে লুটিয়ে পড়ল। চোখের পলকে মেয়েটি দ্বিতীয় লোকটার ঘাড়ে সজোরে আঘাত করল। সে সেখানেই অজ্ঞান হয়ে গেল। বাকি দুজন কিছু বুঝে ওঠার আগেই মেয়েটি তাদের হাতে গুলি করল। তারপর টেবিল থেকে ব্যাগটা ছোঁ মেরে তুলে নিয়ে ঝড়ের গতিতে সেখান থেকে বেরিয়ে গেল। বস্তি থেকে বেরিয়ে সে নিজের বাইকে উঠে বসল। ব্যাগটা সামনে রেখে স্টার্ট দিয়ে মিলিয়ে গেল রাতের অন্ধকারে। প্রায় আধ ঘন্টা পর একটা সুন্দর কটেজের সামনে এসে বাইক থামল। মেয়েটি বাইক পার্ক করে সোজা ভেতরে ঢুকে গেল। ড্রয়িং রুমে 2 জন লোক বসেছিল। টেবিলের উপর ব্যাগটা আছড়ে ফেলে মেয়েটি বলল, বলেছিলাম না কাজটা আমি ঠিকই হাসিল করব। মেনে নিলাম বস, গার্ল ইন ব্ল্যাক আসলেই কাজের মেয়ে। শাট আপ বিনীত। বিরক্ত হয়ে মেয়েটি নিজের মাস্কটা খুলে ফেলল। আচ্ছা বানি, তুমি কথায় কথায় আমাকে কেন শাট আপ বলো তো? কারণ তুমি সারাক্ষণ আবল তাবল বকো। কবিরের দিকে তাকিয়ে সিরিয়াসলি বলল। কবির, ব্যাগটা চেক করে নাও। কবির এতক্ষণ চুপচাপ বসেছিল, এবার মুখ খুলল। দরকার নেই বানি, আমাদের মধ্যে তোমার উপরই সবথেকে বেশি ভরসা। বানি কোনো উত্তর দিল না। সে ক্লান্তভাবে সোফায় ধপ করে বসে পড়ল। কবির বিনীতের দিকে তাকিয়ে বলল, এই বিনীত, যা তো কফি নিয়ে আয়। আনছি বাবা, আনছি। বানি ম্যামের জন্য কফি হাজির করছি। বিনীত ওঠার সময় বানি তাকে কড়া চোখে তাকাল। বিনীত ভেংচিকেতে রান্নাঘরের দিকে চলে গেল। কবির বানির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করল, সব ঠিক আছে তো বানি? অবশ্যই, আমার আবার কি হবে? আজ কিন্তু ঠিক 2 বছর হল বানি। কবিরের কথা শুনেই বানির হাতের মুঠো শক্ত হয়ে গেল। কবির থামল না। ওই ঘটনার পর থেকে তুমি পুরোপুরি বদলে গেছ। সেই নাতে ও তোমাকে ঠিক কি বলেছিল সেটা তুমি আজ পর্যন্ত কাউকে জানাওনি। গত বছর এই দিনে তুমি আমাদের ছেড়ে অনেক দূরে কোথাও চলে গিয়েছিলে। আজ তো যাইনি, তাই না? ওটা আমার জীবনের সবথেকে অভিশপ্ত একটা অধ্যায় ছিল, যা চিরতরে শেষ হয়ে গেছে, আর আমি চাই না সেটা কোনোদিন ফিরে আসুক। কবির কিছু বলতে যাচ্ছিল এমন সময় বিনীত কফি নিয়ে হাজির হল। আরে বাবা, গোপন আলোচনা কি আমার সামনে হতে পারে না? তাছাড়া আমি খুব ভালো করেই জানি তোমরা কি নিয়ে কথা বলছো। জেনে যখন গেছো তখন চুপ থাকো, কারণ আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। বানি কফিতে চুমুক দিল। কবির মনে মনে ভাবল, সেদিন ঠিক কি ঘটেছিল জানি না, কিন্তু যাই হয়ে থাক সেটা বানিকে ভেতর থেকে পাথরের মতো শক্ত করে দিয়েছে। ইস, আমি যদি সেদিন বানিকে ওই মিশনে না পাঠাতাম। কফি শেষ করে বানি উঠে দাঁড়াল। আমি আসছি। শোনো বানি, ওবেরয় ইন্ডাস্ট্রিজ এবারেও বিজনেসম্যান অফ দি ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছে। কথাটা শোনামাত্রই বানি থমকে দাঁড়িয়ে পড়ল। বিনীত পাশ থেকে বলে উঠল, জানি না এই আরিয়ান ওবেরয় মাঝখান থেকে কোথা থেকে উদয় হল। নিজের মায়ের পেট থেকে এসেছে। আরে, আমি কি বলেছি ও মাটি ফুঁড়ে বেরিয়েছে? ওর দ্বারা ওসব সম্ভব নয়। পাগল একটা, সারাক্ষণ ইললজিক্যাল কথা বলে।
হ্যাঁ, সব লজিক তো তোমার মাথায় গিজগিজ করছে। সেটা তো সত্যি, লজিক আমার মাথায় আছে বলেই আমি ইন্টেলিজেন্ট, বুঝলে? হ্যাঁ, থাক, হয়েছে, লজিকওয়ালি বিড়াল একটা। কি বললে? কেন, কানপুরে কি আজ ধর্মঘট চলছে নাকি? কানে যাচ্ছে না? এবার থামবে তোমরা? যখন দেখব তখনই কুকুর বিড়ালের মতো ঝগড়া শুরু করে দাও। একদম ঠিক, আমি যদি বিড়াল হই তবে ও হলো একটা আস্ত কুকুর, অরফের ডগ। হয়েছে তোমাদের? কবিরের গম্ভীর গলায় বাণী শান্ত হল। হ্যাঁ, গত 2 বছর ধরে যেটা বলছিলাম, আমি বললাম না কবির, এই প্রসঙ্গে আমি একটা শব্দও শুনতে চাই না। আমি আসছি। কারো কোনো কথা না শুনেই গটগট করে বাণী সেখান থেকে বেরিয়ে গেল। বিনীত এবার সিরিয়াস হয়ে কবিরকে জিজ্ঞেস করল, ওবেরয়টির নাম শুনলেই ও এমন ক্ষেপে যায় কেন বলতো? জানি না রে ভাই, জানি না। বাণী দ্রুত নিজের বাড়িতে পৌঁছল। খুব সাবধানে নিজের ঘরে ঢুকে পোশাক পাল্টে শুয়ে পড়ল। কিন্তু দু চোখের পাতা এক হতেই দুঃস্বপ্নরা হানা দিল। অন্ধকার এক জায়গায় রেয়াংশ বাণীর দিকে তাকিয়ে ক্রূর হাসিতে ফেটে পড়ছে। বাণী, তুমি চাইলেও নিজের ওপর থেকে আমার ছায়া মুছতে পারবে না। তোমার শরীরের সাথে সাথে তোমার মনে আর মস্তিষ্কেও আমি নিজের চিহ্ন রেখে গেছি। প্রার্থনা করো যেন আমি মরে যাই, কারণ যদি বেঁচে ফিরি তবে তোমাকে আমি ছাড়ব না বেবি। বলেই রেয়াংশ গভীর জলের গভীরে তলিয়ে গেল। না! বাণী চিৎকার করে ঘুম থেকে জেগে উঠল। সে বিছানায় বসে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছিল। আতঙ্কে তার শরীর কাঁপছে। নিজেকে প্রবোধ দেবার মতো বিড়বিড় করে সে বলল, রিল্যাক্স বাণী, রিল্যাক্স। ও নেই, ও আর ফিরে আসবে না, ও মরে গেছে। রেয়াংশ ওবেরয় চিরতরে শেষ হয়ে গেছে। খানিকক্ষণ পর নিজেকে সামলে নিয়ে বাণী বিছানা থেকে নামল। ঘর থেকে বেরিয়ে পাশের একটা ছোট ঘরে ঢুকল সে। লাইট জ্বালাতেই দেখা গেল সারা ঘরে শুধু ওবেরয় ইন্ডাস্ট্রিজ সংক্রান্ত খবরের কাগজের কাটিং। বাণী টেবিল থেকে একটা খবরের কাগজ তুলে নিল। সেখানে অ্যাওয়ার্ড ফাংশনের ছবি ছাপা হয়েছে, যেখানে আরিয়ান ওবেরয় পুরস্কার নিচ্ছে। বাণী সেই ছবিটা কেটে সামনের দেওয়ালে পিন দিয়ে আটকে দিল। ছবির দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে সে বলল, আরিয়ান ওবেরয়, যে লোকটা সবসময় নিজের স্ক্যান্ডেলের জন্য চর্চায় থাকত, সে হঠাৎ করে পুরো ইন্ডাস্ট্রি সামলাতে শুরু করল। পরিবারের বাকিরা আড়ালেই রয়ে গেল। আগে আমার লক্ষ্য ছিল শুধুমাত্র তোমার লন্ডনের ডিলটা আটকানো, কিন্তু পরিস্থিতির চাপে আমাকে তোমাকে মারতে হলো। আর এখন আমি এই তোমার সাম্রাজ্য ধুলোয় মিশিয়ে দিতে চাই। আমি ঘরের চারদিকে একবার চোখ বুলিয়ে ভাবল, সবকিছু কেমন জানি গোলমেলে ঠেকছে। যা দেখা যাচ্ছে তা আসলে সত্যি নয়। 2 বছর ধরে এই গোলক ধাঁধায় ঘুরপাক খাচ্ছি, কিছুই হাতে আসছে না। কিন্তু আমি হার মানব না, কিছুতেই না। ঘর থেকে বেরিয়ে এসে দরজায় তালা লাগিয়ে দিল। সকালবেলা হালকা মেজাজে বাণী স্নান সেরে ড্রেসিং টেবিলের সামনে চুল শুকোচ্ছে। পরনে তার নীল জিন্স, সাদা ক্রপ টপ আর ওপরে ডেনিম জ্যাকেট। চুলে পনিটেল করে চোখে গাঢ় কাজল পরে সে নিচে নামল। নিচে নিজের মা আর ভাই সোমাংশকে দেখে বাণীর মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। সে খাওয়ার টেবিলে গিয়ে বসল। গুড মর্নিং মা। গুড মর্নিং বান্দর। গুড মর্নিং বাণী। ওয়ার্স্ট মর্নিং বান্দরের দিদি। কথাটা শোনা মাত্রই বাণীর হাসি মিলিয়ে গেল। রেয়াংশ তাকে এভাবেই উইশ করত। স্মৃতিটা মনে আসতেই বাণী রেগে গিয়ে বলল, সোমাংশ, পরের বার যদি ওয়ার্স্ট মর্নিং বলেছিস তাহলে তোর হাত খরচ চিরতরে বন্ধ করে দেব। আরে দিদি, আমি তো মজা করছিলাম, তুমি সিরিয়াসলি নিয়ে নিলে। বাণী তাকে পাত্তা না দিয়ে মায়ের দিকে ফিরে বলল, মা, আমি ক্যাফেতে যাচ্ছি। খেয়ে যা বাণী। না মা, একদম ইচ্ছে করছে না। বাণী ঘর থেকে বেরিয়ে নিজের বাইকে করে ক্যাফের দিকে রওনা দিল। কিছুক্ষণ পর সে তার ক্যাফে গোল্ডেন স্কাইয়ের সামনে এসে থামল। ক্যাফেটা দেখতে বেশ সুন্দর আর ছিমছাম। বাইক পার্ক করে ভেতরে ঢুকতেই রিয়া নামের একটি মেয়ে এগিয়ে এলো। কি হয়েছে রিয়া? ম্যাম, আজকের ইভেন্টের সব আয়োজন শেষ, সেই কাপল এখনই চলে আসবে। ওকে। বাণী নিজের কেবিনে ঢুকে গেল। গত 1.5 বছর ধরে সে এই ক্যাফেটি চালাচ্ছে, কিন্তু তার মনের কোণে এখনও কিছু প্রশ্ন বিন্ধে আছে। রেয়াংশ কি সত্যি শেষ হয়ে গেছে? বাণী গভীর কোনো চিন্তায় ডুবেছিল। ঠিক তখনই কেবিনের দরজা খুলে ভেতরে ঢুকল নয়লা।
বাণীর সামনে ধপ করে বসে পড়ে সে অভিযোগের সুরে বলল, 2 দিন ধরে কোথায় ছিলি তুই? আমি কতবার ফোন করলাম, একবারও ধরলি না? আরে তেমন কিছু না, একটু ব্যস্ত ছিলাম। তুই তো সবসময়ই বিজি পারসন। নয়নার মুখভঙ্গি দেখে বাণী হেসে ফেলল। সেটা তো আমি অবশ্যই। তা হঠাৎ কি মনে করে দর্শন দিলে? কোনো দরকার আছে? তার মানে কি আমি শুধু দরকার হলেই তোর কাছে আসি? আমার কাছে আসিস কিনা জানি না, তবে ক্যাফেতে তুই সবসময় কোনো না কোনো কাজ নিয়েই আসিস। আসবো নাই বা কেন? এই ক্যাফেটা আমার বাড়ি থেকে কত দূরে জানিস? তোর সাথে দেখা করতে আমি তোর বাড়িতে যেতে পারি, কিন্তু ক্যাফেতে আসার ধকল নেবা, উফ। আচ্ছা বাবা, বুঝেছি। এবার বল তো কি হয়েছে, কেন এসেছিস? শোন, কাল সন্ধ্যায় একটা দারুণ পার্টি আছে। তাতে আমার কি? আরে পার্টিটা ওবেরয়দের পক্ষ থেকে আয়োজন করা হচ্ছে। ওবেরয় নামটা শুনতেই বাণীর সমস্ত মনোযোগ নয়নার দিকে চলে গেল। নয়না বলতে থাকল, কাল ওখানে সব বড় বড় বিজনেসম্যানরা আসবে, আমার বাবাও যাচ্ছেন। আমি আসলে জিজ্ঞেস করতে এসেছিলাম যে আমিও যাব। আমি কি ঠিক শুনলাম? তুই 2 বছর পর কোনো পার্টিতে যাওয়ার জন্য রাজি হয়ে গেলি, তাও আবার আমি জিজ্ঞেস করার আগেই? ঘটনাটি বলতো, ডাল মে কুছ কালা হ্যায়। প্রথমত আমি জানতাম তুই এটাই জিজ্ঞেস করবি, আর দ্বিতীয়ত তুই নিজেই তো বললি বড় বড় বিজনেসম্যান আসবে। আমার ক্যাফের নতুন ব্রাঞ্চের জন্য যদি কোনো ইনভেস্টর পেয়ে যাই, মন্দ কি? এবার বুঝেছিস? হ্যাঁ, এবার বুঝেছি। আচ্ছা, আমি এখন আসি, আরও কয়েকজনকে ইনভাইট করতে হবে। টাটা। নয়না বেরিয়ে যাওয়ার পর বাণী কফিতে চুমুক দিয়ে মনে মনে বলল, 2 বছর পর এই প্রথম ওবেরয়রা কোনো পার্টির আয়োজন করছে, নিশ্চয়ই বড় কিছু ঘটতে চলেছে। তারপর নিজের বুকের ওপর হাত রেখে বিড়বিড় করল, কিন্তু আমার মনটা কেন কু গাইছে? কাল ওখানে এমন কি ঘটতে চলেছে যার জন্য আমি ভয় পাচ্ছি? সন্ধেবেলা রিয়া কেবিনে এসে খবর দিল, ম্যাম, ডেটের সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা রিয়া, কাপলটা আসলে কারা? ম্যাম, আরিয়ান ওবেরয় আর মিশকা ঠাক্কার। কি বললে? কেন ম্যাম, কোনো সমস্যা? উফ, না না, কিছু না। তুমি যাও, সব কিছু একবার রিচেক করে নাও। ওরা কখন আসবে? এই তো চলে আসার কথা। ঠিক আছে, ওরা এলে তুমি অ্যাটেন্ড করো, এখন যাও। রিয়া বেরিয়ে গেলে বাণী চেয়ার থেকে উঠে অস্থিরভাবে পায়চারি করতে শুরু করল। মিশকা, ও আরিয়ানের গার্লফ্রেন্ড? শিট, শুধু আশা করছি আরিয়ান যেন আমাকে চিনতে না পারে। কিন্তু চিনবেই বা কি করে? ও তো আমাকে কোনোদিন দেখেনি। কিন্তু সেই সেরা, ও তো রেয়াংশের লোক ছিল। ওর কাছে যদি আমার কোনো ছবি থাকে আর সেটা আরিয়ানের হতে পারে, না না, এমনটা হতে পারে না। বাণী নিজেকে শান্ত করার জন্য 1 গ্লাস জল খেল। ক্যাফের বাইরে বেরোনোর আগে সে একটা স্কার্ফ দিয়ে মুখটা ভালো করে ঢেকে নিল। যেখানে ডেটের আয়োজন করা হয়েছিল, বাণী একটা দেওয়ালের আড়াল থেকে আরিয়ান আর মিশকাকে দেখল। তারা দুজনে বসে ওয়াইন খাচ্ছিল। তাদের দেখে বাণীর পুরনো কথা মনে পড়ে গেল, কিভাবে রেয়াংশ তাকে ওয়াইন খেতে বারণ করত। বাণী মাথা ঝাড়া দিয়ে স্মৃতিগুলো ঝেড়ে ফেলল। চট করে মোবাইল বের করে ওদের একটা ছবি তুলে নিয়ে সেখান থেকে সটকে পড়ল। ক্যাফের গার্ডেন এরিয়া থেকে নিজের বাইকটা স্টার্ট করে বাণী যখন বেরিয়ে যাচ্ছিল, বাইকের আওয়াজ শুনে আরিয়ান একবার ঘাড় ঘুরিয়ে তাকাল। বাণীকে চলে যেতে দেখে তার ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। প্রায় 2 ঘন্টা পর বাণী সেই কটেজে পৌঁছল। ভেতরে কবিরের ল্যাপটপে কাজ করছিল, আর বিনীত ছিল রান্নাঘরে। বাণী সোফায় বসে হুকুমের সুরে বলেও, বিনীত, আমার জন্য 1 কাপ কফি আর কিছু চিপস নিয়ে আয় তো। এসে গেছেন মহারানী, নিজে কোনোদিন রান্নাঘরে পা দিলে কি জাত যাবে? রান্নাঘর সামলানো তোমার কাজ, বুঝেছ? তাড়াতাড়ি নিয়ে এসো, আমার খুব খিদে পেয়েছে। বাণী এবার কবিরের দিকে ফিরে বলল, কবির, কাল বড় কিছু হতে চলেছে। ওবেরয়দের পার্টি নিয়ে বলছো তো? তুমি জানলে কি করে? বাণী, আমি তোমাদের চিফ। ওবেরয়দের উপর সবসময় আমার নজর থাকে। কিন্তু সেই পার্টিতে শুধু আরিয়ান ওবেরয় থাকবে। হ্যাঁ, তবে আরও অনেক কিছু ঘটবে যা আমরা এখনো জানি না, আর সেই অজানা রহস্যটাই আমাদের খুঁজে বের করতে হবে। কথাটা বলে বিনীত ট্রেটা টেবিলের উপর রেখে সোফায় বসে পড়ল। কবির আবার বলতে শুরু করল, আমি কালকের ভেনিউর সিসিটিভি ক্যামেরা হ্যাক করার চেষ্টা করছি, কিন্তু ওরা আগে থেকেই খুব অ্যালার্ট। ওদের সিকিউরিটি সিস্টেম মারাত্মক টাইট। আসলে হ্যাক করার দরকার পড়বে না। কেন? বাণী একবার কবির আর একবার বিনীতের দিকে তাকালো, তারপর রহস্যময় হাসিতে বলল, কারণ কাল ওই পার্টিতে আমি নিজে যাচ্ছি। কি? হ্যাঁ, নয়নার বাবা ইনভাইটেড, তাই নয়না আমাকেও সাথে যাওয়ার জন্য বলেছে।
নয়না, ওই যে তোমার সেই সুন্দরী বান্ধবী। কবির আর বাণী বিনীতের দিকে আর চোখে তাকালো। বিনীত পরিস্থিতি সামলাতে কাষ্ঠু হাসি দিয়ে বলল, মানে আমি বলতে চাইছিলাম যে ও সত্যিই বিউটিফুল। কবির বিনীতকে তুচ্ছ করে কবিরের দিকে তাকালো। কবির বিনীতকে ইগনোর করে বাণীকে বলল, তো তুমি কি একা যাবে? উহু, বিনীত আমার সাথে যাবে, মুচকি হেসে, আমার বয়ফ্রেন্ড সেজে। বিনীত তখন জল খাচ্ছিল। কথাটা শুনেই তার গলায় জল আটকে বিষম খেতে শুরু করল। কবির তার পিঠ চাপড়ে দিয়ে বলল, ঠিক আছে তো ভাই। এই বিড়ালটা নির্ঘাত পাগল হয়ে গেছে। আমি আর ওর বয়ফ্রেন্ড? নেভা। ওই শোনো, তোমাকে বয়ফ্রেন্ড বানানোর আমারও কোনো শখ নেই। আমার সাথে গেলে তো একটা পরিচয় লাগবে, তাই না? আরে বাবা, বন্ধুও তো বলতে পারতে। বলতে পারতাম না, কারণ নয়নার অলরেডি বিশ্বাস হয়ে গেছে যে তুমি আমার বয়ফ্রেন্ড। হোয়াট? আহ, চেঁচাস না তো। তুই যে আমাকে সারাক্ষণ ফোন করতিস, ওতে নয়নার সন্দেহ শুরু হয়েছিল। আর সেদিন একজনকে ধরার জন্য তাড়াহুড়ো ছিল বলে আমি ভুল করে বলে দিয়েছি তুই আমার বয়ফ্রেন্ড। সাবাস, আমি কারো বয়ফ্রেন্ড হয়ে গেলাম আর আমি নিজেই জানি না। আহ, হায় কপাল, বয়ফ্রেন্ড হলাম তো হলাম এই খ্যাপা বিড়ালের। দুনিয়ায় আর কেউ ছিল না। হ্যালো, ড্রামা বন্ধ করো। কবির, তোমাকে কিছু দেখানোর আছে। হ্যাঁ, যাক, তার মানে তোমরা বুঝতে পারছো যে আমিও এখানে বসে আছি। ভাবলাম তোমাদের ঝগড়ায় আমি বোধহয় অদৃশ্য হয়ে গেছি। আচ্ছা, সরি বাবা। এই দেখো। বাণী তার ফোনটা বের করে আরিয়ান আর মিশকার ছবিটা ওদের দেখালো। কবির ছবিটা দেখে বলল, এটা তো আরিয়ান ওবেরয়। আর ওই নীচ মেয়েটা, সেই রাতে এই মেয়েটাই তোমাকে ড্রাগ দিয়েছিল না? বাণী কোনো উত্তর দিল না। কবির অবাক হয়ে বলল, কিন্তু এরা দুজনে একসাথে? হ্যাঁ, ওরা ডেট করছে। মিডিয়া এখনো ঘুণাক্ষরেও টের পায়নি। আজ ওরা আমার ক্যাফেতে এসেছিল। তোমাকে দেখেনি তো? না। তবে আর দেরি কিসের? এই খবরটা মিডিয়ায় পাঠিয়ে দিই? না, কালকের পার্টিটা আগে হয়ে যাক। বাণী মনে মনে ভাবল, কেন জানি মনে হচ্ছে কালকের পার্টি আমার থেকে বড় কিছু কেড়ে নেবে। সে বিনীতের হাত থেকে ফোনটা নিয়ে কোনো কথা না বলে নিজের ঘরে চলে গেল। কবির বিনীতকে সতর্ক করে দিয়ে বলল, তৈরি থেকো বিনীত, কাল যে কোনো কিছু ঘটতে পারে। বিনীত গম্ভীরভাবে মাথা নাড়ল। বাড়িতে ফিরে রাতের খাবার খেয়ে বাণী ঘুমিয়ে পড়েছিল। কিন্তু পরদিন সকালে সেই একই দুঃস্বপ্নে তার ঘুম ভেঙে গেল। সে বিড়বিড় করল, এই স্বপ্নটা এখন আমার অ্যালার্ম হয়ে দাঁড়িয়েছে। বাণী উঠে আবার সে গোপন ঘরটায় গেল। একপাশে দেয়ালের গায়ে রেয়াংশের একটা বড় ছবি লাগানো। ছবির দিকে তাকিয়ে বাণী বলল, আজ সন্ধ্যায় দেখা যাবে শেষ পর্যন্ত কি হয়। অন্যদিকে একটা অন্ধকার ঘরে বাণীর ছবির সামনে দাঁড়িয়ে এক রহস্যময় লোক বলল, দেখতে থাকো কি হয়। গেম খেলার পালা এবার আমার। পাশা উল্টে গেছে জানু। বাজি কালও আমার ছিল, আজও আমারই থাকবে। আমি হারব না। তোমাকে কালও ধোকায় রেখেছিলাম, আজও তুমি ধোকাতেই আছো। আজ সন্ধ্যায় এক নতুন গল্পের শুরু হবে, খুব মজা আসবে। তারপর সে ছবির দিকে ঝুঁকে পড়ে বিড়বিড় করল, জরা তসবির সে তু নিকলকর সামনে আ মেরি মেহবুবা। বলেই সে উন্মাদদের মতো হাসতে লাগল। বাণী সে ঘর থেকে বেরিয়ে নিজের রুমে এলো। সেখানে ড্রেসিং টেবিলের উপর একটা চিরকুট পড়ে থাকতে দেখল। বাণী চিরকুটটা খুলে দেখল তাতে লেখা, গেম ইজ অন। পড়া মাত্রই বাণীর চোখ কপালে উঠল। সে ভয়ে ঘামতে শুরু করল। সারা ভর তন্ন তন্ন করে খুঁজল সে, কিন্তু কাউকে পেল না। ক্লান্ত হয়ে সে বিছানায় বসে ওই চিরকুটটার দিকে তাকিয়ে রইল। ঘটনাটা নিয়ে বাণী খুব দুশ্চিন্তায় ছিল। মাথাটা ঠিক করতে সে বাইক নিয়ে বেরিয়ে পড়ল। কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটা গাড়ির সাথে তার বাইকের জোর টক্কর লাগল। এমনিতেই তার মেজাজ খারাপ ছিল, তার উপর এই দুর্ঘটনা। আরে অন্ধ নাকি? দামি গাড়ি আছে বলে যেখানে সেখানে ধাক্কা মারবে? ঠিক তখনই গাড়ির দরজা খুলে একজন লোক বেরিয়ে এলো। লোকটাকে দেখা মাত্রই বাণীর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কে ছিল সেই লোকটা? সে কি ইচ্ছে করেই বাণীকে ধাক্কা মেরেছিল? বাণীর এই চরম বিস্ময়ের কারণ কি? ড্রাইভিং সিটে বসা লোকটিকে দেখা মাত্রই বাণীর বুকটা ধক করে উঠল। চরম বিস্ময়ে সে বিড়বিড় করে বলল, আরিয়ান ওবেরয়। শিট। সে চট করে স্কার্ফ দিয়ে নিজের মুখটা আরও ভালো করে ঢেকে নিল।
বানি হেলমেট পরা থাকায় আরিয়ান তাকে চিনতে পারল না। আরিয়ান বেশ শান্ত গলায় বলল, দুঃখিত মিস, এটা স্রেফ একটা অ্যাক্সিডেন্ট ছিল। ঠিক আছে, কোনো ব্যাপার না বলেই সে বাইকে উঠে স্টার্ট দিল। যাওয়ার আগে একবার আর চোখে গাড়ির দিকে তাকালো সে। বানির মনে হলো গাড়ির ভেতরে কেউ একজন বসে আছে যে এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। গাড়িটার পাশ দিয়ে যাওয়ার সময় বানির হৃদস্পন্দন বেড়ে গেল। জানলার কাচ কালো হওয়ায় ভেতরটা দেখা যাচ্ছিল না। বানি চলে যাওয়ার পর আরিয়ানের ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে উঠল। সে গাড়িতে ফিরে বসল। গাড়ি স্টার্ট দিতে দিতে আরিয়ান বলল, ধাক্কা মারার প্ল্যানটা মন্দ ছিল না, ও ঠিকই টের পেয়েছে। পাশে বসা রহস্যময় মানুষটি শুনে শুধু একটু রহস্যময় হাসি হাসল। কিছুটা দূরে গিয়ে বাইক থামিয়ে বানি নিজের শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করল। কি হলো এটা? আমি এত ভয় পাচ্ছি কেন? 2 বছর পর আবার সেই পুরনো আতঙ্ক? না, ওটা অসম্ভব। সে মাথা থেকে চিন্তাটা ঝেড়ে ফেলে ক্যাফের দিকে চলে গেল। সারাদিন ক্যাফেতে থাকার পর সন্ধ্যায় বানি দ্রুত বাড়ি ফিরল। সোজা নিজের ঘরে গিয়ে ড্রেস পাল্টে পার্টির জন্য তৈরি হতে লাগল। সে আজ পরেছে ধূসর রঙের একটা শোল্ডারলেস ফ্লোরাল প্রিন্টের গাউন, যার পিঠের দিকটা উন্মুক্ত। খোলা চুলে আর ঠোঁটে গাঢ় গোলাপি লিপস্টিক মেখে সে যখন আয়নার সামনে দাঁড়ালো, তাকে অপূর্ব লাগছিল। হঠাৎ তার নজর গেল নিজের অনামিকার দিকে। সেখানে এখনও রেয়াংশের পরানো আংটিটা শোভা পাচ্ছে। আজ পর্যন্ত সে ওই আংটিটা আঙুল থেকে খুলতে পারেনি। আংটিটার দিকে তাকিয়ে বানি উদাস হয়ে গেল। জানি না কেন এই আংটিটা খুলে ফেলতে পারলাম না। তুমি নেই ঠিকই, কিন্তু তোমার স্মৃতি হয়ে এটা সবসময় আমার সাথেই রয়ে গেছে। অনেক চেষ্টা করেছি এটা খুলে ফেলার, কিন্তু প্রতিবারই হিম্মত হারিয়ে ফেলেছি। দীর্ঘশ্বাস ফেলে বানি চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল। তারপর নিজেকে সামলে নিচে নেমে এলো। ফিরতে কত রাত হবে বানি? মা, আমার ফিরতে আজ দেরি হবে। তুমি গেট বন্ধ করে শুয়ে পড়ো, আমার কাছে ডুপ্লিকেট চাবি আছে। ঠিক আছে মা, সাবধানে যাস। বানি মাকে জড়িয়ে ধরে বিদায় জানিয়ে বেরিয়ে গেল। বাড়ির সামনে বিনীত নীল রঙের স্যুট পরে নিজের গাড়িতে বসে বানির জন্য অপেক্ষা করছিল। বানিকে দেখে বিনীত ফোড়ন কাটল। কি ব্যাপার, আজকার যান নেওয়ার মতলব আছে তোমার? বানি ঝটপট গাড়িতে উঠে বসল। বিনীত আদার বলতে শুরু করল, তুমি না একটা খ্যাপা বিড়াল, সবসময় কামড়ানোর জন্য মুখিয়ে আছো। মানুষ একটু প্রশংসা করল, তার বদলে একটা থ্যাংক ইউ দিবি তা না। অনেক হয়েছে বিনীত, এবার চলো। বিনীত আর কথা না বাড়িয়ে গাড়ি স্টার্ট দিল। ভেনিউর বাইরে গাড়ি থামতেই বানি আর বিনীত নেমে পড়ল। বানির ভেতরটা কেমন জানি কু গাইতে শুরু করেছে। বিনীত বানির হাত ধরে অভয় দিয়ে বলল, চলো ভেতরে যাই। পার্টি হলে ঢুকেই বানির চোখ চড়ক গাছ। এই পার্টির ডেকোরেশন আর থিম হুবহু সেই অভিশপ্ত ক্রুজ পার্টির মতো। বিনীত নিজেও অবাক হয়ে চারদিকে তাকাতে তাকাতে বলল, এটা তো একদম, হ্যাঁ, ক্রুজ পার্টির মতো। আমার খুব ভয় করছে বিনীত, যদিও সত্যি ফিরে আসে তবে ও আমাকে আস্ত রাখবে না। রিল্যাক্স বানি, ও ফিরে আসতে পারে না, ও মরে গেছে। এমন সময় নয়না এসে বানিকে জড়িয়ে ধরল। আজ তোকে মারাত্মক সুন্দর লাগছে রে। জোর করে মুখে হাসি দিয়ে বানি বলল, তোকেও খুব ভালো লাগছে। নয়না বিনীতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, এই কি তোর বয়ফ্রেন্ড বিনীত? হ্যাঁ, এটাই বিনীত। পরিচয় পর্ব শেষে নয়না পার্টি এনজয় করতে চলে গেল। সে যেতেই বিনীত উদ্বেগের সাথে বানিকে জিজ্ঞেস করল, তুমি ঠিক আছো তো? বানি কিছু বলতে যাওয়ার আগেই হঠাৎ সব আলো নিভে গেল। তারপর একটা স্পটলাইট জ্বলে উঠল, যার নিচে দাঁড়িয়েছিল আরিয়ান ওবেরয়। আরিয়ান বানির দিকে তাকিয়ে এক অদ্ভুত হাসি হাসল। শুভ সন্ধ্যা সবাইকে। আপনারা সবাই জানেন যে গত 2 বছর ধরে ওবেরয় ইন্ডাস্ট্রিজের লিগ্যাল আর ইললিগ্যাল ব্যবসা দুনিয়ার চোখে আমিই সামলাচ্ছি। দুনিয়ার চোখে মানে? ও কি বোঝাতে চাইছে? ঠিকই শুনেছেন, দুনিয়ার চোখে। কারণ পর্দার আড়ালে থেকে সব কিছু নিয়ন্ত্রণ করছিল এই খেলার আসল বাদশা, যে বাদশা কিছু সময়ের জন্য সবার চোখের আড়ালে চলে গিয়েছিল, কিন্তু এখন তার ফেরার সময় হয়ে গেছে। আরিয়ানের কথা শেষ হতেই স্পটলাইট নিভে গেল। বানির বুক দুরু দুরু কাঁপছে। সে লম্বা লম্বা শ্বাস নিচ্ছে। বিনীত তাকে শক্ত করে ধরে আছে। হঠাৎ আবার একটা স্পটলাইট জ্বলে উঠল। সেই আলোর নিচে হেঁটে এলো একজন দীর্ঘদেহী মানুষ।
তাকে দেখা মাত্রই বাণীর নিঃশ্বাস যেন আটকে গেল। 2 হাত ছড়িয়ে ঘোষণা করল, রেয়াংশ ওবেরয় ইজ ব্যাক। কথাটা বলে রেয়াংশ বাণীর দিকে তাকিয়ে এক পৈশাচিক হাসি দিল। দৃশ্যটা দেখে বাণীর পা টলতে শুরু করল। বিনীত কোনো মতে তাকে ধরে ফেলল। ভয়ে আর আতঙ্কে বাণীর কপালে ঘাম জমতে শুরু করেছে। সে এক দৃষ্টিতে রেয়াংশের দিকে তাকিয়ে রইল। রেয়াংশের চোখে আগুনের শিখা স্পষ্ট দেখতে পাচ্ছিল বাণী। ও ও ও জ্যান্ত আছে বিনীত, এটা কিভাবে সম্ভব? আমি... চুপ বাণী, রিল্যাক্স, শান্ত থাকো। এই বিষয়ে আমাদের কাবিরের সাথে কথা বলতে হবে। রেয়ান সেবার সবার দিকে তাকিয়ে বলল, সো আই অ্যাম ব্যাক। কিছুদিনের জন্য গায়েব ছিলাম, কিন্তু এখন বাদশাহ ফিরে এসেছে। একটু থেমে বাণীর দিকে তাকিয়ে যোগ করল, চিরকালের জন্য। অনেকে রেয়াংশের সাথে দেখা করতে এগিয়ে এলো। বিনীত বাণীকে নিয়ে একপাশে সরে গেল। বিনীত কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক তখনই রেয়ান সেখানে এসে হাজির হল। তাকে দেখে বাণী 2 কদম পিছিয়ে গেল। রেয়াংশকার অবস্থা দেখে মুচকি হেসে হাত বাড়াল। শ্যাল উই? বাণী হাত বাড়াল না। রেয়াংশ তখন এক পৈশাচিক হাসি হেসে বাণীর হাত জোর করে চেপে ধরল এবং হলের মাঝখানে টেনে নিয়ে গেল। সবার নজর এখন তাদের দিকে। রেয়াংশের হঠাৎ ফিরে আসাতেই সবাই শকড ছিল। তার উপর রেয়াংশ ওবেরয়কে কোনো মেয়ের সাথে ওভাবে দেখে সবাই স্তম্ভিত হয়ে গেল। রেয়াংশ বাণীকে কোমরে জড়িয়ে ধরে নিজের একদম কাছে টেনে নিল। তার হাতের ধরা এতটাই শক্ত ছিল যে ব্যথায় বাণীর চোখে জল চলে এলো। রেয়াংশ তার সাথে অত্যন্ত রূঢ় ব্যবহার করছিল। বাণীকে নিজের শরীরের সাথে পিষে দিচ্ছিল সে। বিনীত দূরে দাঁড়িয়ে সব দেখলেও এই মুহূর্তে কিছুই করতে পারছিল না। রেয়াংশ বাণীকে নিজের দিকে আরও টেনে নিয়ে কানের কাছে ফিসফিস করে বলল, তোমার ওপর শুধু আমার হক আছে বেবি। অন্য কাউকে বয়ফ্রেন্ড সাজিয়ে নিয়ে আসার সাহস হয় কি করে তোমার? বলেই সে বাণীর কানে একটা চুমু খেল। তারপর বাণীকে নিজের বুকের সাথে লেপটে নিয়ে তার ঘাড়ে বারবার চুমু খেতে লাগল। বাণী বারবার নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু রেয়াংশ তার আলিঙ্গন আরও শক্ত করে দিচ্ছিল। সে বাণীকে 2 হাতে তুলে নিয়ে গোল গোল ঘুরতে লাগল। তারপর তার কানের কাছে মুখ নিয়ে চাপা স্বরে বলল, তোমার কোনো চেষ্টাই কাজে আসবে না বাণী, আমার থেকে পালানো ইম্পসিবল। রেয়াংশ বাণীকে নিজের দিকে ঘুরিয়ে তার মুখটা দেখল। বাণীর চোখ ফেটে জল বেরোচ্ছিল। রেয়াংশ তার চোখে আলতো করে চুমু খেল। তারপর তাকে কোমরে ধরে একবার শূন্যে ঘুরিয়ে নিচে নামিয়ে দিল। বাণী শেষ পর্যন্ত নিজেকে ছাড়িয়ে নিয়ে প্রায় ছুটতে ছুটতে সেখান থেকে বেরিয়ে গেল। রেয়াংশ তার যাবার দিকে তাকিয়ে ক্রূর হাসিতে বলল, খেলা তো মাত্র শুরু হলো বেবি, সামনে দেখো তোমার কি অবস্থা হয়। এই ভিলেনের হাত থেকে তোমাকে বাঁচানোর মতো কেউ নেই।